বাংলাদেশে বিদেশিদের নিয়ে বিনিয়োগ সম্মেলন চলাকালে গত ৮ই এপ্রিল হুট করে দুই দেশের মধ্যকার ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ঘোষণা দেয় ভারত। ফলে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা হারায় বাংলাদেশ। অন্যদিকে গত মঙ্গলবার প্রতিশোধ হিসেবে ভারত থেকে সুতাসহ ১০টির বেশি পণ্য আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। এতদিন বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সুযোগ ছিল। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ভারতের বাণিজ্যের টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা আর লাভবান হচ্ছে কারা? এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারত মরিয়া হয়ে গেছে ডক্টর ইউনূসকে উৎখাতের জন্য। তারা তো জুলাই বিপ্লব থেকে উদ্ভূত সরকারকে মানতেই চাচ্ছিল না। বিগত ৮ মাস ধরে ডক্টর ইউনূসের ইন্টারিম সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য তারা অসংখ্য প্রচেষ্টা চালিয়েছে। ভারতের লোকাল এজেন্ট, আওয়ামী লীগের কর্মী বা সমর্থক যারা দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, তারা ছোটখাটো আন্দোলনে অনুপ্রবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সব প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। সর্বশেষ তারা ইউনূস সরকারকে চাপে ফেলতে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ঘোষণা দেয়। প্রতিবেশী দেশের এমন একতরফা পদক্ষেপকে অস্বাভাবিক বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। যদিও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না, সমস্যাটা ভারতেরই বেশি। তবে গবেষণা বলছে, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশি পণ্য পরিবহন খরচ বেড়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে এই খরচ কমিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে বাড়তি খরচ কমে শূন্যের কোটায় নামিয়ে একসময় মাইনাস টাকায়ও নিতে পারব। বাণিজ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সংকট কাটানোর চেষ্টা করব। অবশ্য ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতের বন্দরগুলোতে যানজট তৈরি হচ্ছে। ওই জট কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে মনে করছেন রণধীর জয়সওয়ালের এই বক্তব্য লোক দেখানো। ভারত মূলত বাংলাদেশকে চাপে ফেলতে এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ট্রান্সশিপমেন্ট হল এমন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া যেখানে একটি দেশ তার পণ্য সরাসরি গন্তব্য দেশে না পাঠিয়ে মাঝপথে অন্য একটি দেশের বন্দর ব্যবহার করার মাধ্যমে রপ্তানি করে। একই প্রক্রিয়া অনুসরণ করে পণ্য আমদানিও করা হয়। ২০২০ সালের ২৯শে জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়, কিন্তু গত ৮ই এপ্রিল একতরফাভাবে সেই চুক্তি বাতিল করে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। চলুন দেখে নেই এই সিদ্ধান্তের জন্য কতটা ক্ষতি হবে বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় বাংলাদেশে তেমন কোনো সমস্যা হবে না, কারণ বাংলাদেশ এই সুবিধা খুব বেশি ব্যবহার করত না। তাছাড়া বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানেই বেশি পণ্য রপ্তানি করে। ভারত বলেছে, এই দুই দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়বে না, মানে বাংলাদেশ ভারত ও নেপালে পণ্য পাঠাতে পারবে। মূলত ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকায় তৈরি পোশাক সহ সামান্য কিছু পণ্য রপ্তানি করত বাংলাদেশ। এখন সেই সুবিধাটুকুই বন্ধ হল। ঢাকা থেকে ইউরোপগামী এয়ার কার্গোর স্পট রেট কেজি প্রতি $৬.৩০ বেড়ে দাঁড়িয়েছে $৬.৫০। যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে এখন কেজি প্রতি $৭.৫০ থেকে $৮ গুনতে হচ্ছে, যেখানে ২০২৪ সালের আগস্টে এ রেট ছিল $৬.৯১। অন্যদিকে কলকাতা থেকে কেজিতে এই খরচ মাত্র $৪ এবং মালদ্বীপ থেকে $৩.৫০। রপ্তানিকারকদের এখন বাড়তি চার্জও গুনতে হচ্ছে। এসব চার্জের মধ্যে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য কেজিতে $২.৫০, স্ক্যানিংয়ের জন্য কেজিতে $2 আর ওয়্যার হাউস স্টোরেজের ভাড়ার জন্য কেজিতে দৈনিক 25 পয়সা। টিএডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান তুহিন বলেন, ব্যবসা পরিচালনা খরচ বেড়ে যাবে, লিড টাইম বাড়বে এবং আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমে আসবে। বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, ইউরোপে কেজিতে প্রায় $6 খরচে পণ্য পাঠাতে পারছেন, কিন্তু ফরওয়ার্ডরাও জানিয়েছেন খরচ আরও বাড়বে। সরকার যদি অবিলম্বে বাড়তি কার্গো সার্ভিস চালু না করে এবং বিমানবন্দরে জট না কাটায়, প্রধান বাজারগুলো থেকে আমরা ছিটকে পড়ব। যদিও এই অবস্থা খুব বেশি দিন স্থায়ী হবে না। ঢাকা বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু হলে এই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। কথা হচ্ছে, দুই দেশের এই বাণিজ্য যুদ্ধ কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘোষণা দিয়ে সুতা আনা বন্ধ হবে, এতে স্থানীয় শিল্প সুরক্ষা পাবে,
আবার ভারত থেকে সমুদ্রপথে সুতা আমদানি করলে আর্থিকভাবে লাভ হবে দেশ। আবার স্থলপথের চেয়ে সমুদ্রপথে সময় বেশি লাগবে না। ভারত থেকে সুতা আমদানিতে মিথ্যা ঘোষণা ও কম মূল্যে সুতা রপ্তানির অভিযোগ করেছেন বাংলাদেশের বস্ত্র খাতের ব্যবসায়ীরা। অর্থাৎ স্থল সীমান্তে বাংলাদেশ কাস্টমসে যে পরিমাণ সুতা আমদানির কথা বলা হয় এর চেয়ে বেশি সুতা দেশে আসে। লোকবলের অভাবে সশরীরে পরিদর্শন করার সক্ষমতা কম কাস্টমস কর্তৃপক্ষের। এ সুযোগে ৩০ কাউন্টের সুতার চালানের ভেতরে ৮০ কাউন্টের সুতা আনার অভিযোগও আছে। সুতার সূক্ষ্মতা ও স্থূলতা পরিমাপ হয় কাউন্ট দিয়ে, কিন্তু বাংলাদেশের স্থলবন্দরে সুতার সূক্ষ্মতা ও স্থূলতা মাপার পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। কয়েক বছর আগে বেনাপোল স্থলবন্দরে সুতার সূক্ষ্মতা ও স্থূলতা পরিমাপের জন্য যন্ত্রপাতি বসালেও ২ মাসের মাথায় তা অকেজো হয়ে যায়। জানা গেছে বভারতের কর্ণাটক, তামিলনাড়ু ও গুজরাট থেকে বাংলাদেশে সুতা আসে। সড়কপথে সুতা আসতে ১০ থেকে ১২ দিন সময় লাগে। অন্যদিকে চেন্নাই সমুদ্র বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসতে সময় লাগে ২ সপ্তাহের মতো। আর সমুদ্রপথে পণ্য এলে ৩-৪ দিন বেশি সময় লাগে, কিন্তু জাহাজে সুতা আনলে ভাড়া ১০% কম পড়ে। ফ্রেট ফরওয়ার্ডার ও পোশাক রপ্তানিকারকদের তথ্যমতে বাংলাদেশের সাপ্তাহিক এয়ার কার্গোর প্রায় ১৮% অর্থাৎ প্রায় ৬০০ টন ভারতের বিমানবন্দর দিয়ে পরিবাহিত হতো। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত $৪৬২ মিলিয়ন মূল্যের ৩৪,৯০০ টনের বেশি পোশাক পণ্য ভারত হয়ে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ ৩৬টিরও বেশি দেশে পাঠানো হয়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি রপ্তানি কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতা সীমিত। ২০২৪ সালে এই বিমানবন্দরে প্রায় ২ লাখ টন রপ্তানি পণ্য এবং প্রায় ৫০,০০০ টন আমদানি পণ্য প্রক্রিয়াজাত হয়। এসব পণ্য বহনকারী প্রধান এয়ারলাইনের মধ্যে রয়েছে এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, টার্কিশ, সৌদিয়া, ইতিহাদ ও বিমান বাংলাদেশ। আন্তর্জাতিক ফ্লাইট কম এবং কার্গো চাহিদা কম থাকায় দেশের বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নগণ্য পরিমাণ কার্গো হ্যান্ডেলিং করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক কাজী ওয়াহিদুল আলম মনে করেন, দ্রুততম সমাধান নির্ভর করছে ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা এবং স্বল্পমেয়াদে কোনো তৃতীয় পক্ষের অপারেটরকে নিয়োগ দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো হ্যান্ডেলিংয়ের উপযুক্ত করে তোলা। তিনি বলেন, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা ৩ গুণ হয়ে বছরে ৫.৪৭ লাখ টনে উন্নীত হতে পারে। ঢাকা বিমানবন্দরে ৩টি স্ক্যানিং মেশিনের মধ্যে একটা প্রায় সবসময় অকেজো থাকে। মেশিনটি জরুরি ভিত্তিতে ঠিক করা দরকার। উল্লেখ্য, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার দাবি অনেক দিনের। গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে অন্যতম বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। সব মিলে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের ক্ষতি খুব সামান্যই, উল্টো ভারতই বিশাল পরিমাণ শুল্ক হারাবে। কিন্তু বাংলাদেশের সামান্য ক্ষতি হলেও এর সুদূর প্রসারী সফলতাও আছে। বাংলাদেশ যদি এখন নিজেদের বিমানবন্দর ব্যবহার করে বিদেশে পণ্য পাঠাতে পারে, তাহলে ভারত নির্ভরতা কাটিয়ে ওঠা যাবে। অনেকে বলছেন, নিজের পায়ে দাঁড়ান, দুর্যোগকে সুযোগ হিসাবে কাজে লাগান। আমাদের মেধা বিদেশে গেলে বিকশিত হয়, আর এখানে ভারত ছাড়া সব অচল হবে কেন? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছর ১০ লক্ষ ছাত্র ভর্তি করে। এদের মগজ কি উইপোকায় খেয়ে ফেলেছে যে রাষ্ট্রীয় সমস্যা দেখলে অচল মালে পরিণত হয়? দর্শক, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আপনি কি খুশি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।